বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। এখন আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো তো? হ্যাঁ, তোমরা প্রতিটি অনলাইন ক্লাস নিয়মিত করবে আর সে অনুসারে তোমাদের পড়াশোনা চালিয়ে নিবে। লক্ষ্য করো, আলোচনার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই চতুর্থ অধ্যায়টি থেকে আমি কিন্তু তোমাদের জন্য ইতোমধ্যে পাঠ্য বইয়ের আলোচনা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর তার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য এই চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শুরুতে আমি অনুশীলনী দুটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব এবং তারপর তোমাদের আরও ভালোভাবে বোঝার জন্য অতিরিক্ত আরও একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে আমার সাথে অনুশীলন করে নেওয়ার চেষ্টা করবে। অধ্যায় 4, বাংলাদেশের অর্থনীতি। লক্ষ্য করো, অনুশীলনী সৃজনশীল প্রশ্নোত্তর 1। তমিজউদ্দিন তার 3 ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। আর অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য তাকে কেউ কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ উদ্দীপকটি শুনলে। এখন লক্ষ্য করো, জ্ঞানমূলক প্রশ্ন ক, সাপটায়ের পূর্ণরূপ কি? তোর সাপটায়ের পূর্ণরূপ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, বাংলায় বলে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। আমি আবার বলছি, সাফটায়ের পূর্ণরূপ কি, পুরো নাম কি? উত্তর, সাফটায়ের পুরো নাম সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, বাংলায় দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। এরপরে লক্ষ্য করো, অনুধাবনমূলক প্রশ্ন খ, মাঝারি শিল্প বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে তুলে ধরবে যে যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। আর দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর লক্ষ্য করো, প্রয়োগমূলক প্রশ্ন গ, তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে তুলে ধরবে যে তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর আওতাভুক্ত। তোমরা প্রশ্নটির উত্তরে এভাবে ব্যাখ্যা করতে পারো যে উদ্দীপকে তমিজউদ্দিন তার 3 ছেলেকে নিয়ে অর্থনীতিতে অবদানের লক্ষ্যে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার এই কাজগুলো মূলত অর্থনৈতিক অনানুষ্ঠানিক কাজের আওতাভুক্ত। আর বাংলাদেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। একইভাবে শহর অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এভাবেই প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। আর সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তার জোরদার হওয়ার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা আনুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। উদ্দীপকে তমিজউদ্দিনের উৎপাদিত পণ্য ছাড়াও শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু ছাগল ও হাঁস মুরগি পালন, কুটির শিল্প, রবি শস্য এগুলোও অনানুষ্ঠানিক খাতের আওতাভুক্ত। আর জাতীয় অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে এই প্রয়োগমূলক প্রশ্নটির উত্তরে এখানে অর্থনীতির অনানুষ্ঠানিক কার্যাবলীকে ব্যাখ্যা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এরপরে লক্ষ্য করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঘ, তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, মূল্যায়ন করো। প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে লিখবে যে তমিজউদ্দিনের মতো মানুষের কাজ তথা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বক্তব্যটি যথার্থ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটি আমরা সবাই জানি যে অর্থনীতির অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীগুলো আমাদের জাতীয় অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রেখে চলেছে। প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে তুলে ধরবে যে তমিজউদ্দিন তার 3 ছেলে, স্ত্রী ও পুত্রবধূ সহ অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে ভূমিকা রাখার জন্য জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসলের চাষ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয়ও না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমাজ ও রাষ্ট্রও উপকৃত হচ্ছে। আর দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটি তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমোরের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটোখাটো ব্যবসায়ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। আর সাম্প্রতিককালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকায় রয়েছে। শহর অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছে। এভাবেই বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। আর বাংলাদেশের শহর অঞ্চলের নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটোখাটো দোকান, গার্মেন্টস, চাকরি কিংবা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আর এভাবেই তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে সৃজনশীল প্রশ্ন 1-এর আলোচনা শেষ হলো। আশা করছি তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো অনুশীলনী সৃজনশীল প্রশ্নোত্তর 2। জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। 2 মেয়েকে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে তাদের সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদাও বাড়তে থাকে। পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে। তামজিদ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ উদ্দীপকটি শুনলে। এখন দেখো জ্ঞানমূলক প্রশ্ন। ক, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উত্তর, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য। আমি আবার বলছি, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য। এরপরে লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন। খ, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে যে যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন, সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, সেগুলোকে অনানুষ্ঠানিক কার্যক্রম বলে। যেমন নিজের জমি, দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থালী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি। অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম ও অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে। এরপর লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন। গ, তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই প্রয়োগমূলক প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে তুলে ধরবে যে উদ্দীপকের তামজিদের স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত। আমি আরেকবার বলছি তোমাদের জন্য, উদ্দীপকের তামজিদের স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত। তার মা জরিনা বেগম তার 2 মেয়ে সহ ডালা, কুলা ও ফুলদানি সহ নানা কুটির শিল্প নির্মাণ করে। আর তা বিক্রি করে অর্জিত মুনাফা দিয়ে তামজিদ একটি খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে। তার স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত। প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নটির উত্তরে তোমরা আরও লিখবে যে কুটির শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজ হাতে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন।
আমাদের দেশে তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি তৈরি কুটির শিল্পের অন্তর্গত। আর উদ্দীপকের তামজিদ ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র পরিসরে একটি কারখানা স্থাপন করে যেখানে কিছু মজুরি খাটিয়ে কেক, বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করতে থাকে। খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে সে বেশ লাভ করতেও সমর্থ হয়। অর্থাৎ ক্ষুদ্র পরিসরে পরিচালিত তার এই শিল্প কুটির শিল্প হিসেবে বিবেচিত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম। তোমরা প্রশ্নটির উত্তর এভাবে তুলে ধরবে যে জরিনা বেগম একজন গরিব বিধবা মহিলা হওয়া সত্ত্বেও তার ছেলেকে নিয়ে তিনি একটি কারখানা স্থাপন করেন, যা সত্যিই তার স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। এদেশে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তরে তোমরা আরও তুলে ধরবে যে জরিনা বেগম বাঁশ ও বেত দিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরির ক্ষেত্রে তার 2 ছেলে ও মেয়েকে কাজে লাগিয়েছে। এতে করে কি হচ্ছে? এতে করে সে নিজে এবং তার ছেলে মেয়েরাও কিন্তু স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির ব্যাখ্যায় তোমরা আরও লিখবে যে জরিনা বেগমের এই ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে অনুশীলনীর 2টি সৃজনশীল প্রশ্ন উত্তরের আলোচনা শেষ হলো। আমি আশা করছি যে 2টি প্রশ্ন উত্তরই তোমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্যই আমি তোমাদের অনুশীলনের জন্য আরও একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অতিরিক্ত সৃজনশীল প্রশ্নোত্তরটি লক্ষ্য করো। সালাউদ্দিন সাহেব মায়ানমার থেকে বিভিন্ন জাতের উন্নত চাল আমদানি করেন। বাংলাদেশে এবং তার শিল্প প্রতিষ্ঠানে এসব চাল থেকে সুজি, সেমাই, চিপস তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি ভূমিকা রাখতে সক্ষম হলেও তার কার্যক্রম WTO-র সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভরশীল। এখন লক্ষ্য করো জ্ঞানমূলক প্রশ্ন ক। বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে কি বলে? উত্তর, বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা সংক্ষেপে WTO। আমি আবার বলছি, বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে কি বলে? বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা সংক্ষেপে WTO। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তর আমি ঠিক তোমাদেরকে যেভাবে বললাম তোমরা এভাবেই লিখবে। তোমরা কিন্তু শুধু সংক্ষিপ্ত রূপ WTO কথাটি লিখবে না, তোমরা অবশ্যই WTO এর ফুল মিনিংটি ইংরেজিতে অবশ্যই লিখবে। শুধুমাত্র কিন্তু এভাবে লিখে রেখো না যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে WTO বলে, শুধু কিন্তু এটা লেখা যাবে না, অবশ্যই তোমরা পূর্ণরূপটি বিশ্লেষণ করবে। এরপর লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন খ। WTO বলতে কি বোঝো? শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তর তোমরা এভাবে তুলে ধরবে যে WTO এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার অর্থ বিশ্ব বাণিজ্য সংস্থা। বিভিন্ন দেশের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয় তার তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণের দায়িত্ব পালন করে থাকে এই সংস্থাটি। অর্থাৎ বিভিন্ন দেশের আমদানি রপ্তানির পরিকল্পনা ও নীতির ক্ষেত্রে এই সংস্থাটি ভূমিকা রাখে। এরপর লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন গ। সালাউদ্দিন সাহেবের কার্যক্রমের ওপর WTO
কিরূপ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম? ব্যাখ্যা করো। প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে তুলে ধরতে পারো যে সালাউদ্দিন সাহেবের আমদানি রপ্তানি কর্মকাণ্ডের ওপর WTO বিশেষ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। সালাউদ্দিন সাহেব তার শিল্প প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে কাঁচামাল হিসেবে চাল আমদানি করেন মায়ানমার থেকে। অতঃপর চাল থেকে সেমাই, সুজি, চিপস উৎপন্ন করে তা বিদেশে রপ্তানি করেন। অর্থাৎ তার এই কর্মকাণ্ড বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত। প্রশ্নটির উত্তরে তোমরা আরও তুলে ধরবে যে কোনো দেশের সকল বৈদেশিক বাণিজ্য একটি পরিকল্পনা ও নীতির আওতায় সম্পন্ন হয়ে থাকে। ফলে বৈদেশিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তাই সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড WTO এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমদানি রপ্তানির ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটু আমি তোমাদের জন্য বলে রাখি যে বৈদেশিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ, বাণিজ্য শুল্ক নির্ধারণের ক্ষেত্রে যেহেতু বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ন্ত্রণ আরোপ করে থাকে, তাই কিন্তু সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ডেও এই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ন্ত্রণের প্রভাবটা পড়াই কিন্তু স্বাভাবিক। আর তাই তোমরা এই প্রশ্নটির উত্তরে এটাই লিখতে পারো যে ক্ষেত্রে WTOর সিদ্ধান্ত অনুযায়ী সালাউদ্দিন সাহেবকে আমদানি রপ্তানির ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই এ কথাই বলা যুক্তিসঙ্গত যে সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ডের উপর WTOর নিয়ন্ত্রণ ব্যাপক। এরপর লক্ষ্য করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ। সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড বাংলাদেশকে মধ্য আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যুক্তিসহ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটির উত্তর তোমরা এভাবে তুলে ধরবে যে সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড বাংলাদেশকে মধ্য আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখে। প্রশ্নটির উত্তরে সেই অবদানটা তোমরা এভাবে ব্যাখ্যা করবে যে সালাউদ্দিন সাহেব মায়ানমার থেকে যে উন্নত মানের চাল আমদানি করেন তার অনেকটাই দেশে চালের চাহিদা ঘাটতি মেটাতে ভূমিকা রাখে। আর পাশাপাশি চাল থেকে উৎপন্ন সুজি, সেমাই, চিপস ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করেন। তার আমদানি রপ্তানি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি সচল থাকার পাশাপাশি দেশে শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তরে তোমরা আরও লিখবে যে তার কাজের উন্নয়নে অর্থাৎ তার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়েও উঠতে পারি। তোমরা আরও তুলে ধরবে যে সালাউদ্দিন সাহেবের শিল্প প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদনের কাজে লোক নিয়োগ হবে, স্বনির্ভরতা আসার তত বেশি সম্ভাবনা দেখা দিবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে তোমরা এটা লিখবে যে সার্বিক আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে বাংলাদেশকে মধ্য আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নোত্তরটি আমি তোমাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড বাংলাদেশকে মধ্য আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখে, কারণ তিনি তার ব্যবসার জন্য মায়ানমার থেকে উন্নত মানের যে চাল আমদানি করেন সেই চালগুলো আমাদের দেশের খাদ্য ঘাটতি মেটাতে ভূমিকা রাখে। আবার পাশাপাশি এই উৎপন্ন সুজি, সেমাই, চিপস ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। অর্থাৎ দেখো, দুইটি দিক থেকেই কিন্তু অবদান রাখছে। আর এই আমদানি এবং এই রপ্তানি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি সচল থাকার পাশাপাশি শিল্প সম্প্রসারণও হচ্ছে, আবার অপরদিকে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সালাউদ্দিন সাহেবের এই কাজের উন্নয়নে তার শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবেও স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আর সালাউদ্দিন সাহেবের শিল্প প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদনের কাজে লোক নিয়োগ হবে, স্বনির্ভরতাও আসার সম্ভাবনাও ঠিক ততটাই বেশি দেখা দিবে।
আর সুতরাং এই আলোচনার প্রেক্ষিতে এটিই বলা যায় যে বাংলাদেশকে মধ্য-আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে সালাউদ্দিন সাহেবের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি প্রশ্নোত্তরগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আমার এই অনলাইন ক্লাসটি দেখে তোমরা বারবার প্রশ্নোত্তরগুলো অনুশীলন করে নিবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্রশ্নোত্তরগুলো অনুশীলন করার পরে অবশ্যই লিখবে প্রিয় শিক্ষার্থীরা, কারণ সৃজনশীল প্রশ্নোত্তর তুমি যতই লিখবে তত কিন্তু তোমার দক্ষতা বাড়বে। আর পরীক্ষায় সৃজনশীল প্রশ্নোত্তরে ভালো নম্বর পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে বাসায় বেশি বেশি অনুশীলন করে প্রশ্নোত্তরগুলো লিখতে হবে। আমি আশা করছি যে তোমরা অবশ্যই আমার এই নির্দেশটি মেনে চলার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।